এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। জানিয়ে দিব, ইসরায়েলকে শাস্তি দিতে ইরান সামরিক সক্ষমতার 20 ভাগ মোতায়েন করেছিল, অপারেশন ট্রু প্রমিস। জানিয়ে দিব, রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলছে পেন্টাগন। এরপর জানিয়ে দিব, আমেরিকাকে ঠেকাতে ভয়ঙ্কর রণতরী নামিয়েছে চীন। এবার জানিয়ে দিব, রাশিয়ার হামলায় 24 ঘন্টায় ইউক্রেনের 560 সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব, দিল্লির 50 স্কুলে বোমা হামলার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তুমুল লড়াই হয়েছে। অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলা। ইসরায়েলি বাহিনী গাজা শহরের মধ্য এলাকাকে লক্ষ্য করে এ বোমা হামলা চালিয়েছে নুসাইরাত শরণার্থী ক্যাম্প। এই ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল মুগরাকা এলাকায় বোমা হামলা অব্যাহত রয়েছে। এখানেই হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। একই সময়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গাজায় অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন, সেখানে তুমুল সংঘর্ষ ও গুলি বিনিময় চলছে। কামান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চল, বিশেষ করে শেখ ইজলিন এলাকায়। তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে গত বছর 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত ক্রমান্বয়ে নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,596 জন। এছাড়া আহত হয়েছেন আরো 77,816 জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা 28 জন আর আহত হয়েছে আরো 51 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত 7 অক্টোবর হামলা শুরুর পর থেকে গাজার 4 শতকের বেশি কিছু স্থাপনায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 443টি হামলায় নিহত হয়েছে 723 জন এবং আহত হয়েছে আরো 924 জন চাকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আরো জানানো হয়েছে, হামলায় 101টি চিকিৎসা স্থাপনা ও 106টি অ্যাম্বুলেন্স ধ্বংস করা হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতাল সহ কয়েকটি চিকিৎসা স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো উন্মোচিত হয়নি। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনী হাসপাতাল ঘেরাও করে আক্রমণ করেছিল। এদিকে এই হাসপাতাল এলাকায় সন্ধান পাওয়া গেছে কয়েকটি গণকবরের। এসব গণকবরে 300-ও বেশি লাশ পাওয়া গেছে, যাদের মধ্যে ওই হাসপাতালে রোগী ও শিশুরা রয়েছে। সূত্র আল জাজিরা। শাস্তি দিতে ইরান সামরিক সক্ষমতার 20 ভাগ মোতায়েন করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত 14 ফেব্রুয়ারি যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে, তাতে দেশের সামরিক সক্ষমতার মাত্র 20 ভাগ মোতায়েন করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইরানের অপারেশন ট্রু প্রমিসে যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে, সেগুলোকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সহযোগিতায় ইসরায়েল মোকাবেলার চেষ্টা করেছে। কিন্তু পরাশক্তিগুলো ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরান মাত্র 20% ভাগ সামরিক শক্তি মোতায়েন করেছে। জেনারেল হাজিজাদেহ বলেন, ইরানের অভিযান মোকাবেলার জন্য ইসরায়েল তার সমসামরিক সক্ষমতাকে ব্যবহার করেছে। একই সাথে ইসরায়েলের সমর্থনে আমেরিকা তার যুদ্ধ বিমান, ক্রুজার এবং বিমান বাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমেরিকা আগে বলেছিল চলমান ঘটনায় ইসরায়েলের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছে তার নেই, কিন্তু তারা ঠিকই ইরানের হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের পক্ষ নিয়ে। আইআরজিসির এই জেনারেল বলেছেন, অপারেশন ট্রু প্রমিস সম্পর্কে অনেক অপ্রকাশিত বিষয় রয়েছে, যা ইরানের সামরিক শক্তির একটি সামান্য অংশকে প্রকাশ করেছে। মাত্র সূত্র পার্স টুডে। উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার আইন প্রণেতাদের বলেছেন যে, রাশিয়া একটি ভয়ঙ্কর উপগ্রহ বিরোধী পারমাণবিক ডিভাইস তৈরি করেছে, যা সারা বিশ্বের সব দেশ এবং কোম্পানি দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইটের জন্য হুমকি হয়ে উঠবে। আমরা যে ধারণাটি নিয়ে উদ্বিগ্ন তা হলো, রাশিয়া বিকাশ করছে এবং যদি আমরা অন্যথায় তাদের বোঝাতে না পারি, শেষ পর্যন্ত মহাকাশে একটি পারমাণবিক অস্ত্র উঠতে পারে, যা ভয়ঙ্কর অস্ত্র হবে, যা সামরিক, বেসামরিক বা বাণিজ্যিক উপগ্রহগুলির মধ্যে পার্থক্য করবে না। মহাকাশ নীতির প্রতিরক্ষার সহকারী সচিব জন প্লামহাউস আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানিতে বলেছেন। তিনি বলেছিলেন যে, হুমকিটি আসন্ন নয়, তবে পেন্টাগন এবং পুরো বাইডেন প্রশাসন প্রোগ্রামটি নিয়ে উদ্বিগ্ন। এই ধরনের অস্ত্রের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্লাম বলেন, নিম্ন পৃথিবী কক্ষপথ স্যাটেলাইটের জন্য সবচেয়ে সাধারণ কক্ষপথ পারমাণবিক বিস্ফোরণ থেকে বিকিরণের কারণে সম্ভবত সেটি 1 বছর পর্যন্ত অব্যবহারযোগ্য হয়ে যাবে। পারমাণবিক বিস্ফোরণের আকারের উপর নির্ভর
করে এই ধরনের অস্ত্রের সুনির্দিষ্ট প্রভাব অনুমান করা কঠিন, প্লাম বলেন। তবে তিনি বলেছিলেন যে একটি মোটামুটি মূল্যায়ন পরামর্শ দেবে যে উপগ্রহগুলি পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে না, ফলে বেশিরভাগ উপগ্রহ ক্ষতিগ্রস্ত এবং প্রবাহিত হতে পারে এবং কিছু অবিলম্বে বিস্ফোরণে ধ্বংস হবে। প্লাম্বের মন্তব্যগুলো প্রথমবারের মতো বাইডেন প্রশাসন একটি উন্মুক্ত কংগ্রেস শুনানিতে সম্ভাব্য রাশিয়ান অ্যান্টি স্যাটেলাইট ক্ষমতা নিয়ে আলোকপাত করেছে। হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক টার্নার রাশিয়ান প্রোগ্রাম সম্পর্কে প্লামকে প্রশ্ন করেছে। টার্নার 1 ফেব্রুয়ারিতে একটি গোপনীয় পাবলিক বিবৃতিতে বিষয়টি উত্থাপন করেছিলেন। হোয়াইট হাউসকে একটি নামহীন গুরুতর জাতীয় নিরাপত্তা হুমকি সম্পর্কে তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছিলেন। আইন প্রণেতাদের লিখিত সাক্ষ্যে প্লাম বলেন যে রাশিয়ার এর সক্ষমতা বিশ্বব্যাপী দেশ এবং কোম্পানি দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইট, সেই সাথে অত্যাবশ্যক যোগাযোগ, বৈজ্ঞানিক, আবহাওয়া, কৃষি, বাণিজ্যিক এবং জাতীয় নিরাপত্তা পরিষেবাগুলির জন্য হুমকি হতে পারে, যার উপর আমরা সবাই নির্ভর করি। সূত্র NBC নিউজ। এমনি ঠেকাতে ভয়ঙ্কর রণতরী নামে এসেছে চীন। প্রথমবারের মতো সমুদ্রযাত্রায় নেমেছে চীনের সবচেয়ে আধুনিক ও বৃহৎ বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। এই রণতরীটি চীনের নৌশক্তি বৃদ্ধির সর্বশেষ উদাহরণ। বুধবার সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে পরীক্ষামূলক অভিযান শুরু করেছে এটি। চীনের উচ্চাভিলাষী পারস্পরিক পরিকল্পনার অংশ হিসেবে এই বিমানবাহী রণতরী নির্মাণ করেছে দেশটি। দ্য ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তৃতীয় বিমানবাহী রণতরী। এটি নির্মাণ করতে 6 বছর সময় লেগেছে দেশটি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন আর নৌবাহিনীর পরিসর বাড়ানোর চেষ্টার মধ্যেই নতুন এই রণতরী সাগরে ভাসালো বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বুধবার জানিয়েছে সমুদ্রে মহড়ার সময় রণতরীর প্রপালশন ও ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। 2022 সালে এই রণতরীর উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ান। বিমানবাহী রণতরীটির সমুদ্রযাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নানা মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা পাল্লা দেবে তা নিয়ে চলছে। ফুজিয়ান ছাড়াও আরো 2টি রণতরী রয়েছে চীনের, তবে সেগুলোর সক্ষমতা নতুন এই রণতরীর মতো এত বিশাল নয়। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো এর তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট সিস্টেম, যার মাধ্যমে অপর 2 রণতরীর তুলনায় অপেক্ষাকৃত ভারী যুদ্ধ বিমান এবং এই রণতরী থেকে উড়ে যেতেও পারে। পুরনো 2 রণতরীতে ব্যবহৃত হয় স্কি জাম্প প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে নতুন এই ফিচারের কারণে চীন আরো বড় বড় যুদ্ধ বিমানকে আরো বেশি দূরত্বে পাঠাতে পারবে এবং একই সঙ্গে এই বিমানগুলো আগের তুলনায় আরো বেশি গোলাবারুদ বহন করতে পারবে। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলেও মনে করছেন তারা। চীনের নতুন এই রণতরী সর্বাধুনিক হলেও তা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও নতুন রণতরী USS জেরাল্ড ফোর্ড থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ফুজিয়ানে ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটিমাত্র রণতরীতে ব্যবহার হয়েছে, আর সেটি হলো USS জেরাল্ড ফোর্ড। মার্কিন নৌবাহিনীর বাকি 10টি পুরনো রণতরীর বাষ্পচালিত ক্যাটাপাল্ট ব্যবহার করে যুদ্ধবিমান উৎক্ষেপণ করা হয়। তবে মার্কিন রণতরীগুলোর বিশেষ একটি সুবিধা রয়েছে যা চীনের 3 রণতরীর নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত, যার ফলে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অপরদিকে ফুজিয়ানে প্রথাগত জ্বালানি ব্যবহৃত হচ্ছে, যার ফলে এই রণতরীকে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়। মার্কিন নৌবাহিনীর ফোর্ড রণতরীর বহন ক্ষমতা প্রায় 1 লক্ষ টন। অপর 10টি মেনিজ ক্লাস রণতরী 87,000 টন ভার বইতে পারে। এই বড় আকারের মার্কিন জাহাজগুলো অন্তত 75টি যুদ্ধবিমান বহন করতে পারে। ধারণা করা হচ্ছে চীনের সর্বাধুনিক রণতরী ফুজিয়ান 60টি যুদ্ধবিমান বহন করবে। হামলায় 24 ঘন্টায় ইউক্রেনের 560 সেনা নিহত। গত 24 ঘন্টার মধ্যে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ব্যালট গ্রুপ ইস্টের এলাকায় 110 জন সৈন্য হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অপর 2টি পিকআপ ট্রাক, একটি হাউইটজার, একটি স্বচালিত আর্টিলারি সিস্টেম এবং একটি ইলেকট্রিক যুদ্ধ স্টেশন হারিয়েছে। ইউক্রেনীয় বাহিনী 24 ঘন্টার মধ্যে রাশিয়ার ব্যালট গ্রুপ ওয়েস্টের দায়িত্বে অঞ্চলে 30 জন সৈন্য হারিয়েছে। এতে আরো বলা হয়েছে প্রতিপক্ষ 5টি মোটর গাড়ি, একটি হাউইটজার, একটি ফিল্ড গান এবং একটি স্বচালিত আর্টিলারি সিস্টেম হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ব্যাটল গ্রুপ ডিনেপ্রের ইউনিটগুলি 24 ঘন্টার মধ্যে জাপোরোজিয়ে এবং খেরসন অঞ্চলে 2টি ইউক্রেনীয় ব্রিগেডের উপর হামলা চালিয়েছে। প্রতিপক্ষ 20 জন সৈন্য এবং একটি হাউইটজার হারিয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে রাশিয়ার ব্যাটল গ্রুপ সাউথের ইউনিট ডোনেটস পিপলস রিপাবলিক এ তাদের অবস্থান উন্নত করেছে। এতে আরো বলা হয়েছে শত্রুরা প্রায় 400 সৈন্য, 7টি মোটর গাড়ি, 2টি হাউইটজার এবং 3টি ইলেকট্রিক ওয়ারফেয়ার স্টেশন হারিয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে 29টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এবং 5টি ফরাসি তৈরি AASM হ্যামার স্মার্ট বোমা ও একটি উড়াগান রকেট গুলি করে ভূপাতিত করা হয়। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র তাস।
দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি। ভারতের রাজধানী দিল্লির 50টি স্কুলে ছড়িয়েছে বোমা আতঙ্ক। তড়িঘড়ি বন্ধ ঘোষণা করে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। বুধবার 1 মে সকালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল দেওয়া হয় স্কুলগুলো, জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল সহ নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে কমপক্ষে 50টি স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়, বিস্ফোরক দ্রব্য রয়েছে ক্যাম্পাসে। খবর পেয়েই অভিযানে নেমেছে পুলিশ, চলছে তল্লাশি। উপস্থিত হয়েছে বিশেষজ্ঞ ইউনিট, বম্ব ডিটেনশন টিম ও বম্ব ডিসপোজেবল স্কোয়াড। পৌঁছেছে ফায়ার সার্ভিসও, তবে এখনও সন্দেহজনক কিছু মেলেনি। দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া ইমেইলের আইপি অ্যাড্রেস বের করে চলছে অনুসন্ধান। কোথা থেকে কে বা কারা পাঠিয়েছে তা বের করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দিল্লি পুলিশ স্কুলেও দেওয়া হয়েছিল একই ধরনের হুমকি। পরে বিষয়টি ভুয়া বলে প্রমাণিত হয়।